আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা আমি শুরু করছি রাত থেকে। থালা বাসন কিছু ছিল, তো ভাবলাম যে ওগুলো ক্লিন করে তারপর আমি সিঙ্কটা পরিষ্কার করে ফেলি। তো এমনি থালা বাসন যখনই ধোয়া হয় সাথে সাথে তো সিঙ্কটা পরিষ্কার করাই হয়, কিন্তু সপ্তাহে একবার আমি কিচেন ক্লিনার দিয়ে এই সিঙ্কটা পরিষ্কার করি। এতে করে সিঙ্কটা খুবই পরিষ্কার হয় আর একদম খুব গ্লেজি হয়, যার জন্য আসলে উইকলি আমি একবার কিচেন ক্লিনার দিয়ে মাস্ট আমি এটা কিচেন ক্লিন করে ফেলি। আমার স্টোভ বলেন, তারপরে সিঙ্ক, হুড, সব কিছু আমি এই স্প্রেটা দিয়ে আমি পরিষ্কার করি। খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়, একদম দেওয়ার সাথে সাথেই তেল চিটকে ভাবগুলো একেবারেই চলে যায়। তো আসলে এটা দিয়ে ইউজ করে খুব আরাম। তো এই জিনিসটা কিনে আমি খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম। তো আমি দুই ধরনের কিনেছিলাম, একটা ফোমি টেক্সচার আর একটা হচ্ছে লিকুইড। দুটোর কাজই সেম, কিন্তু যেটা ফোমি টেক্সচার ওটার প্রাইস একটু বেশি আর এটার প্রাইস একটু কম, কিন্তু কাজ দুটো একই করে। সো আমার মনে হয় যে অত দাম দিয়ে ওটা না কেনার থেকে এইটা কেনাই বেস্ট। আর অনেকেরই কোয়েশ্চেন থাকে, যেহেতু আমার চুলাটা হচ্ছে গ্লাসের, তো এটার জন্য আমি এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি কিনা ক্লিন করার জন্য। না, আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করি না। নর্মাল যে লিকুইড ডিশ ওয়াশার আছে ওগুলো দিয়ে ফার্স্টে আমি ধুয়ে ফেলি, ধুয়ে শুকনা করে মুছে দেন গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে ওটাকে সুন্দর করে আবার মুছে ফেলি। তাহলে ওই যেহেতু আমার চুলাটাও গ্লাস, যার জন্য লাস্টে আমি গ্লাস ক্লিনার ইউজ করি। এতে করে চুলাটা একদম খুব বেশি গ্লেজি হয়ে যায়। এই তো, এর বেশি আর কোনো কিছু আমি করি না। তো এনিওয়েজ, এরপরে আমি চলে আসছি বিটরুট কেটে রাখতে, কারণ আমার হাজব্যান্ডের প্রতিদিন এটা লাগে আর তার ওটা শেষ হয়ে গিয়েছিল এবং সে অফিসে যাওয়ার আগেই আমাকে বলে রাখে যে আজকে এটা একটু কেটে দিও। তারপরে আমি এখন তার জন্য এটা কেটে টুকরো টুকরো করে রাখবো। বিটরুট খাওয়ার নাকি অনেক উপকারিতা, স্পেশালি স্কিন, তারপরে হাই কোলেস্ট্রল, এগুলোর জন্য নাকি এটা অনেক ভালো। কিন্তু আসলে বিটরুট এমনি খাওয়াটা খুব বিচ্ছিরি একটা টেস্ট। আমার মনে হয় না যে মানে কেউ এটা ডাইজেস্ট করতে পারবে। আবার অনেকে পারে, যারা পারে তারা তো খুবই লাকি, মাশাআল্লাহ। তো আমার হাজব্যান্ড ফার্স্টে একবার শুধু এমনি বিটরুটের জুস করে খেয়েছিলেন, তো তার নাকি পুরো রুচি টুচি সব উঠে গিয়েছিল। এরপর থেকে সে তার প্রোটিন শেকের ভেতরেই এটা দিয়ে তারপরে খান। তো ওটাতে নাকি অত বেশি খারাপ লাগে না, কারণ প্রোটিন শেকের মধ্যে আরও অনেক কিছুই যায়। তো যাই হোক, আজকে রাত থেকে আমার ভিডিও স্টার্ট করার একেবারেই কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে রাতে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা ডিনার ট্রাই করছি। তো ভাবলাম যে দেখি এক্সপেরিমেন্ট করে কেমন হয়, আর যদি ভালো হয় তাহলে ভিডিও করে রাখি, তাহলে ভিডিও দিয়ে দিব, আর যদি ভালো না হয় তাহলে এই ভিডিও আমি আপলোড করব না। তো আসলে মানে 50-50 চান্সের উপরে আমি এই ভিডিওটা করেছি, যে হলে দিব আর না হলে না দিব, ব্যাস। তারপরে আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে। মানে আমি কিন্তু এমনি ডিম ভাজা খেতে পারি না, কিন্তু এইভাবে যে ডিম দিয়ে এই পিৎজার মতো করে খাওয়া, এই জিনিসটা যে এত টেস্টি হয়ে যাবে এটা আমার একদম কল্পনার বাহিরে ছিল। তো এই পিৎজার মতো এই জিনিসটা বানাতে আপনার একটা মিডিয়াম সাইজের আলু লাগবে, সসেজ লাগবে, ভেজিটেবলস যদি আপনি দিতে চান তাহলে আপনার পছন্দ মতো ভেজিটেবলস আপনি অ্যাড করতে পারেন, পেঁয়াজ, কাঁচামরিচটা আমি একটু বেশি করে নিয়েছি, কারণ এই জিনিসগুলো একটু ঝাল ঝাল না হলে আমার কাছে একেবারেই খেতে ভালো লাগে না। আর একটু চিজ লাগবে, আর ডিম তো লাগবেই, ডিম হচ্ছে এখানে মেইন। তো আমি ডিমের মধ্যে ফার্স্টে লবণ আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ আমি এক্সট্রা রেখেছি, ওটা আমি যখন আলুটা ভাজা ভাজা করব ওই সময় আমি পেঁয়াজ তো দিবই, সেই সাথে আমি ওই বাকি কাঁচামরিচটুকুনও দিব। আর এই জিনিসটা করার জন্য আপনি একটা বড় ছড়ানো কড়াই অথবা এরকম তাওয়া নেবেন, তাহলে আপনার এটাকে মানে এই ডিমটাকে ফ্লিপ করতে আপনার ইজি হয়ে যাবে। আর যদি ছোট কনজাস্টেড যদি আপনি কড়াই নেন তাহলে আসলে ফ্লিপ করতে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে।
তো যাই হোক, এই তাওয়ার মধ্যে আলু তারপর সসে যেগুলো আমি একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, আলুগুলোকে দুই সাইড থেকে একদম লাল লাল করে ঠিক এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে আসলে আলুর যেই একটা স্মেল আছে, এই ভাজা ভাজা একটা স্মেল, এই জিনিসটা যখন আসে প্রতি বাইটে, এটা খুব ভালো লাগে। সেই সাথে পেঁয়াজটা দিয়েও না একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, ঠিক এরকম। এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর পেঁয়াজ যদি কাঁচা কাঁচা হয় তাহলে খেতে ওরকম ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব। একদম আঁচ কমানো থাকবে, নাহলে নিচে লেগে ধরবে। কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরেই ঠিক এরকম শক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি এটাকে ফ্লিপ করে দিবেন। তো আমি ফার্স্টে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আবার উল্টা করে ওই পাশটা দিয়ে দিয়েছি যেন ডিমটা না ভাঙে। এরপরে আমি চিজ দিয়ে দিয়েছি। চিজ আসলে আমার সবসময় কমই হয়, আর আসলে এগুলো কম খাওয়াই ভালো। চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আপনি একটু এটাকে হিট করবেন, তারপর হচ্ছে প্লেটে আপনি সার্ভ করে নেবেন। আর সস দিয়ে খেলে না খুব ভালো লাগে, এই জন্য আমি সস দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটা পিৎজা কাটার দিয়ে পিৎজার মতো শেপ দিয়ে পিসেস করে ফেলবো। তারপর হচ্ছে ব্যাস আপনি শুধু খাবেন, আপনার কাজ হচ্ছে খাওয়া। এত মজা ছিল, বিশ্বাস করেন আপনি বুঝবেনই না যে এটা আপনি ডিম দিয়ে তৈরি করেছেন। কোনো ডিমের স্মেল এখানে আসতেছিল না। একদম গিল্ট ফ্রি নিয়ে এটা খাবেন। এটা খাওয়ার সময় কোনো গিল্টি ফিল করবেন না যে এটার মধ্যে আলু আছে, এই আছে সেই আছে। আপনি কি জানেন যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ভাত এবং রুটির থেকে আলু খাওয়া অনেক ভালো? কারণ ভাত এবং রুটিতে গ্লুটেন আছে, কিন্তু আলুতে গ্লুটেন নাই। আলু হচ্ছে গ্লুটেন ফ্রি। তো যদি তুলনা করা হয় যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, তো আমার মনে হয় যে আলু এদিক দিয়ে অনেক ভালো। তবে যাদের সুগার আছে তারা আলুটা একটু সাবধানে খাবেন, কারণ আলুর মধ্যেও সুগার থাকে, যেমন ভাত রুটি এগুলোর মধ্যেও সুগার থাকে। সো সেই হিসাব করে আপনি আলুর সাইজটা ছোট বড় বা মিডিয়াম কী নেবেন ওটা আপনাকে বুঝে নিতে হবে। তো এনিওয়েজ, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আজকে সোফার কভারগুলো খুলে ধুইতে দিতে হবে, কারণ এই বাসায় আসছি প্রায় 5 মাসের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত এগুলো আমি ধোয়ার সময়ই পাইনি, সুযোগই পাইনি। তো আজকে ভাবলাম যে না, যত যাই হোক এগুলোকে আজকে করতেই হবে। তো আজকে আমি একটা স্পেসিফিক একজন পার্সনের ব্যাপারে আমি কথা বলবো। তার স্বভাবটা কি? তার স্বভাবটা হচ্ছে সে সবসময় আমার ভিডিও দেখবে, আমার ভিডিওর A to Z দেখবে। অনেকে হচ্ছে টেনে টেনে দেখে, উনি টেনে টেনেও দেখে না। উনি একদম পুঙ্খানুপুঙ্খরূপভাবে আমার ভিডিওস দেখে যে আমার ভিডিওতে সে কোন ভুল ধরতে পারবে। আসলে কোনো ভুল না থাকলেও তার কাছে ভুল এই জন্য, কারণ তার নিয়মের কাজ আর আমার নিয়মের কাজ ডিফারেন্ট। সো তার সাথে আমার কাজের নিয়ম যদি না মিলে তাহলে সেই কাজটা আমার ভুল, আর যদি মিলে যায় তাহলে সে কোনো কমেন্ট করবে না বা কোনো কিছু নাই। কিন্তু যদি তার কাছে মনে হয় যে না, এখন এটা আমার ভুল হয়েছে, সে খুব সুন্দরভাবে খোঁচা মেরে মেরে ওগুলোর কমেন্ট করে। কিন্তু আমি যদি আবার সেটার উত্তর দেই, তখন সে আবার বলে যে আমি নাকি খোঁচা মেরে উত্তর দিচ্ছি। তো এটা কেমন ধরনের বিষয় যে আপনি যদি বলতে পারেন তাহলে আপনাকে শুনতেও হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেমন বলবেন আপনি তেমন শুনবেন। তো কিছুদিন আগে আমি একটা ভ্লগ আপলোড করেছিলাম, যেখানে আমি আমার বেডশিটটাই শুধু আমার ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম আর অন্য কোনো কাপড় দিইনি। তো এটা নিয়ে সে আমাকে শুনিয়েছে যে আমি নাকি অপচয় করছি। অপচয় করার কী দরকার, কারণ আমি মাত্র একটা কাপড়ই ধুলাম। আমার ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি যতটুকুন অতটুকুন ধোয়া, বা কারণ একটা ওয়াশিং মেশিন ফাঁকা ছাড়লেও যে বিল আসবে, ভরা ছাড়লেও একই বিল আসবে। তো তার কথার মানে এটাই হচ্ছিল মিনিং। তো আমি আসলে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যদিও আমি কৈফিয়ত দিতে বাধ্য না। আমরা যেই জায়গাতে থাকি এই জায়গার মধ্যে না অনেক নিয়মকানুন আছে, এবং ফ্ল্যাট হ্যান্ডওভারের সময় আমাদেরকে কিছু পেপারসে সাইন করানো হয়েছিল, যেখানে কমসে কম 100টা টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, যেটার মধ্যে একটা ছিল এমন যে আমরা কখনোই আমাদের বারান্দায় তার টাঙিয়ে কাপড় মেলতে পারবো না, ঝুলিয়ে মেলতে পারবো না। ইভেন বারান্দার রেলিংয়েও পর্যন্ত আমরা কাপড় দিয়ে মেলতে পারবো না। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আরেকটু পর থেকে কথা বলছি। আগে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলি। এগুলো হচ্ছে হেয়ার টাওয়েল। গোসলের পর আমি সবসময় আমার চুলটা এটা দিয়ে মুছি। তো কলকাতা থেকে একজন দিদি আমার কাছে জানতে চেয়েছিল যে আমি গোসলের পর আমার চুলটা আসলে কি দিয়ে মুছি, কি দিয়ে শুকাই। তো এই ক্যাপগুলো দিলে না, দিয়ে যদি আপনি হেয়ারটা টাই করে রাখেন তাহলে চুল একদম 80%-এর মতো শুকিয়ে যায়। তো এগুলো আমি মিনিসো থেকে নিয়েছি, আপনিও মিনিসো থেকে পেয়ে যাবেন। এগুলো কত 400-450 এরকমই প্রাইস ছিল। তো এগুলো খুবই ভালো। তো দিদির আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি আমার স্কিন কেয়ারটার জন্য একটু দেখাই। তো আমি কোনো স্কিন কেয়ার করি না দিদি, এটা আমি আমার আগের ভিডিওতেও বেশবার বলেছিলাম।
আমি আসলে কোনো স্কিন কেয়ার করি না। তো এই তো আমি আপনাকে এইভাবে দেখিয়ে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আবারও সেই পার্সনের ব্যাপারে আমি চলে আসি। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা কখনো এটা করতে পারবো না। তো আমি যদি আমার বিছানা চাদরের সাথে অন্যান্য কাপড় আমি ধুই, তাহলে সেগুলো আমি কোথায় মেলবো? আমার তো মেলার জায়গা নেই। তো আমি তো জানি আমার সংসারের কোন দিক কিভাবে সামলাতে হবে, কোন নিয়ম কানুন আছে না আছে, এটা আমার সংসার, আমার চেয়ে ভালো আপনি জানবেন না। আপনি জাস্ট আমার একটা ভ্লগ দেখে আমাকে জাজ করেন। আর আমার ওয়াশিং মেশিনের সাইজটা দেখেছেন কত বড়? এখানে 11 থেকে 20 কেজির মতো কাপড় ওয়াশ করা যায়। আর বুঝেন 11 থেকে 20 কেজি কাপড় কত হয়? তো আমাকে তো শুধু ক্যাপাসিটি অনুযায়ী ধুইলে হবে না, সেই অনুযায়ী তো আমাকে মেলতেও হবে, আমাকে তো মেলারও ক্যাপাসিটি থাকতে হবে। তো এই জিনিসগুলো তো আপনি তো নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, স্বাভাবিক। তাহলে আপনার তো জ্ঞান দিয়ে বোঝা উচিত যে এর এত বড় একটা ওয়াশিং মেশিন আছে, তারপরে একটা কাপড় কেন ধুলো? নিশ্চয়ই কোনো রিজন আছে। আপনি আমাকে সেই রিজনটা জানতে চাইতে পারতেন, কিন্তু না, আপনি ডাইরেক্ট আমাকে কি বলেন আমি অপচয় করি। এরপর থেকে কোনো গৃহিণীকে জ্ঞান দেওয়ার আগে 100 বার মাথায় রাখবেন যে এটা তার সংসার এবং আপনার থেকে তার মাথা ব্যথা অনেক বেশি, এবং সংসারের মূল্য তার কাছে অনেক বেশি। তো সে জানে তার কতটুকু ক্যাপাসিটি আছে, কিভাবে চলতে হবে না চলতে হবে। তো কোনো গৃহিণীকে জ্ঞান দিবেন না, আর জ্ঞান তাকেই দিবেন যে আপনার কাছে চাবে, না চাইতে কখনো কাউকে জ্ঞান দিবেন না। আর আপনি আরেকটা কথা বলেছিলেন যে এভাবে আমি যদি উত্তর দিই তাহলে আমি ভালোবাসা হারাবো। আমি এখানে কারো ভালোবাসা চাইতে আসিনি, আর ভালোবাসা কখনো চেয়ে পাওয়ার জিনিস না। যে ভালোবাসবে সে আপনাকে এমনিই ভালোবাসবে, আপনাকে চাইতে হবে না। আর আপনি আরও বলেছিলেন যে আমি নাকি আপনার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করিনি। আপনি সেই স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিচ্ছি, আপনি টাইমিংটা মিলিয়ে নিন যে আমি আপনাকে রিপ্লাই করেছিলাম কি করিনি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।